নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। শুরু করছি এক ডজন গল্প। রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাশ হয়ে গেল বিধানসভায়। বিল নিয়ে আলোচনার সময় রাজনৈতিক ব্যক্তিত্বকে আচার্য পদে বসানো নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। পাল্টা শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য হলে মুখ্যমন্ত্রীর আচার্য হতে বাধা কোথায়? মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে এবার বিল পাশ হলো বিধানসভায়। রাজ্যপাল জগদীপ ধনকরের জায়গায় আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পেশ করা হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট বিল 2022। বিলের ওপর ঘণ্টা দুয়েক আলোচনা হয়। বিজেপি বিধায়করা প্রশ্ন তোলেন, আচার্য পদে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন বসানো হবে? উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য তো প্রধানমন্ত্রী, তিনি আচার্য হলে মুখ্যমন্ত্রীর আচার্য হতে বাধা কোথায়? প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য পদ ছেড়ে দিলে আমরাও বিবেচনা করব। এরপর বিলের ওপর ভোটাভুটি হয়, কিন্তু সেই ভোটাভুটির ফল নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে জানানো হয় বিলের পক্ষে ভোট 182টি এবং বিলের বিপক্ষে 40টি ভোট পড়েছে। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, বিজেপির 57 জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। বিলের বিপক্ষে 40 জনের ভোট পড়লে বাকি 17 জনের ভোট কোথায় গেল? ভোটাভুটিতে কারচুপির অভিযোগ তোলে বিজেপি। বিধানসভা সূত্রে খবর, পরে ফলাফল নথিভুক্তির সময় ধরা পড়ে গণনায় ভুল হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে 167টি এবং বিপক্ষে 55টি। ফলাফল নথিভুক্ত করার দায়িত্বপ্রাপ্ত কর্মী বিধানসভা স্পিকারকে বিষয়টি জানান। এই ভুল কেন হলো তা নিয়ে বিধানসভা সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার। মঙ্গলবার সঠিক ফলাফল বিধানসভায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এই বিল নিয়ে শাসক ও বিরোধী পক্ষের বাগযুদ্ধের পারদ সপ্তমে। রাজ্যপাল কি কি করবেন এবং কি কি করতে পারেন এবং রাজ্যপালের কি কি করা উচিত, এটা হাউসে আজকে বিজেপির সদস্যরা প্রায় অধিকাংশরা তাদের বক্তৃতায় বলেছে। তা ওরা রাজ্যপালকে ডিকটেট করে দিচ্ছেন, অথচ গুজরাট সরকার এই বিল এনেছে, তামিলনাড়ু সরকার এই বিল এনেছে, মহারাষ্ট্র সরকার এই বিল এনেছে। গভর্নরের কাছে যাবে আর গভর্নর দিল্লি পাঠাবে, এটা কনকারেন্ট লিস্টে আছে। দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো বিধান পরিষদের মতো আমাদের কাছে পড়ে থাকবে, দিদিমণি রিটায়ারমেন্ট হয়ে যাবে, আচার্য হতে পারবে না। এটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি রাজনীতির অনুপ্রবেশ ঘটানোর বন্দোবস্ত হয়ে গেল। রাজ্যপালকে সরিয়ে দিয়ে বিল হচ্ছে, রাজ্যপালের সই লাগবে, প্লাস এটা কেন্দ্রীয় তালিকা, তাহলে দিল্লিতে পাঠাবার প্রশ্ন থাকবে। এটা কি এই কারণে করা হলো যে হোক না হোক একটা বেশ লাখ লাখ লাগিয়ে রাখলাম গুছের ভাব, আর ফাঁকতালে ত্রুটি দুর্নীতি যা চলছে চলুক? বিধানসভায় পাশ হওয়ার পর এই বিল যাবে রাজ্যপালের কাছে। রাজ্যপাল বিলে সই করলে তা আইনে পরিণত হবে, আর তাকে আচার্যের পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর এই বিলে তিনি আদৌ সই করবেন কিনা তা নিয়ে কিছুদিন আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন জগদীপ ধনকর। I am not concerned what government does unless the paper comes before me. As and when it will come up before me, I will take a call according to constitutional provisions. I am surprised. Bill becomes act when governor signs. An ordinance is issued when governor signs. তাই বিধানসভায় বিল পাশ হওয়ার পর এখন রাজ্যপাল কি করেন সেদিকেই সবার নজর। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নরেন কান্দ, দীপক কান্দ সহ যে 5 জনকে তপন কান্দ খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের নাম রয়েছে চার্জশিটে। আজ পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়, তবে সিবিআই জানিয়েছে তদন্ত শেষ হয়নি। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ খুনের ঘটনায় 88 দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। তাতে নাম রয়েছে 5 জনের। ইতিমধ্যেই যাঁদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, সুপারি কিলার কলেবর সিংহ, মোহাম্মদ আশিক এবং সত্যবান প্রামাণিক নামে এক হোটেল ব্যবসায়ী, যাকে গ্রেফতার করেছে সিবিআই। গত পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। সেই সবদি কংগ্রেস প্রার্থী কাকার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ভাইপো। তবে হত্যাকাণ্ডের ঘটনায় ঝালদা থানার আইসির ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল চার্জশিটে তার উল্লেখ নেই। সিবিআইরা আংশিক চার্জশিট জমা দিল, কিন্তু ওনারা তদন্ত চালিয়ে যাবে সেটারও আবেদন জানিয়েছে আদালতকে। তো এখনো আমার পূর্ণ আস্থা আছে সিবিআই উপরে যে আসল দোষীরা নিশ্চয় ধরা পড়বে। এই হত্যাকাণ্ডের পেছনে পুলিশরা নিজে জড়িত আছে। আইসি এখনো ডিউটি করছে। যে আসামিরা যা আছে তারা তো নিজেও বলেছে যে আমাদের পেছনে বড় বড় মাথা আছে,
তাহলে সিবিআইরাও আরও আসামিদেরকে জিজ্ঞাসা করা হোক, যাতে ওরা বলতে পারবে যে বড় মাথা কারা আছে। এখন তো ওদের তদন্ত চলছে, আর এটা যেহেতু পার্সিয়াল চার্জশিট, এখন নিশ্চয়ই তাদের আরো বড় কোনো বিষয়ে ওরা চিন্তা ভাবনা করছে বলেই তদন্তটা আরো কন্টিনিউ করতে চাইছে। এবং এটা যে আগামী দিনে আরো নিশ্চয়ই কেউ না কেউ এই তালিকার মধ্যে ইনক্লুড হবে। এখনো 2-4 জন আসামি বাইরে আছে, সেটা ওদের হয়তো নলেজে আছে, এখন ফাইনাল কিছু করতে পারেনি। আমি আশা করব যে আগামী দিনে যে তদন্ত করবে ওরা আরো যে মাথারা আছে তারাকে ধরবে। নিশ্চয়ই কয়েকটা মার্ডার হয়েছে, অত্যন্ত দুঃখের, কেউ মারা গেলে অত্যন্ত দুঃখের। কিন্তু আমাদের যারা 213টা সিট পায় তাদের খুনোখুনি করতে হয়, তাদের কাউ এলিমিনেট করার দরকার আছে। মানুষ তো আমার সাথে আছে, তাহলে আমি এলিমিনেটের রাজনীতি, এগুলো সব বিজেপিদের রাজনীতি হয়, এখানে গুজরাটে করছে, এখানে করেছে, ওখানে করছে। আমাদের এর দরকার হয় না। এখানে আমরা বাংলার মানুষকে নিয়ে ভালো আছি এবং ভালো থাকবো। সিবিআই চূড়ান্ত চার্জশিট কবে জমা দেয় তাতে আর কারোর নাম থাকে কিনা এখন সেদিকেই সবার নজর। প্রকাশ সিনহা ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বালির নিহত তৃণমূল কর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। এ বিষয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়ে রাজভবনে গিয়ে চিঠি জমা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমার সিকিউরিটির খুব অভাব আমার। হ্যাঁ, আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারি। গত বৃহস্পতিবার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার 4 দিনের মাথায় রাজভবনে হাজির নিহতের স্ত্রী প্রতিমা দত্ত। বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্ত দুই আর্জি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আবেদন করেছেন প্রতিমা দত্ত। বর্তমানে প্রতিমা দত্তর পরিবারের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের এক সশস্ত্র কনস্টেবল। কিন্তু প্রতিমার দাবি একজন রক্ষী নিয়ে নিরাপদ বোধ করছেন না তিনি। বর্তমানে একজন সিকিউরিটি আছে, অত 3 জন সিকিউরিটি যেন আমার করে। এখনো যোগাযোগ করেননি, আমি যাচ্ছি। চিঠিটা আমি রাজ্যপালের কাছে দেব। উনি ডেটটা দেবেন, যেদিন দেবেন সেদিন আমি বলবো। অবশ্যই যে আমার সিবিআইটা যেন তাড়াতাড়ি হয়। তিনি আবেদন জানিয়েছেন। প্রতিমা দত্ত দীর্ঘদিন লড়াই করছেন, সম্পূর্ণ একা তিনি লড়াই করেছেন, সকলের জানা। রাজ্যপালের কি ক্ষমতা আছে আমি জানি না, তো রাজ্যপালের ক্ষমতা আবার রিরাইট করতে হবে, সেজন্য ঠিক আছে, সে উনি গেছেন, উনি গিয়েছেন। 2011 সালের 6 মে নিশ্চিন্তা রেলগেটের কাছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বালির তৃণমূল নেতা ও পরিবেশ কর্মী তপন দত্তকে। তার স্ত্রী অভিযোগ করেন, এলাকার জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করায় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে তপন দত্তকে খুন করা হয়েছে। অভিযোগ ছিল তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। 2011 সালের অগস্ট মাসে সিআইডির পেশ করা প্রথম চার্জশিটে নাম ছিল অরূপ রায় সহ 13 জন তৃণমূল নেতার। কিন্তু সেপ্টেম্বরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে কোনো কারণ না দেখিয়ে অরূপ রায় সহ 8 জনের নাম বাদ দেওয়া হয়। এরপর 2014 সালের 6 ডিসেম্বর প্রমাণের অভাবে অভিযুক্ত বাকি 5 জনকে বেকসুর খালাস করে হাওড়া আদালত। 11 বছর পর সেই খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রবীর চক্রবর্তী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। উচ্চ মাধ্যমিকে ফেল করেও পাশ করানোর দাবি। কলকাতা থেকে জেলা দফায় দফায় অকৃতকার্যদের বিক্ষোভ। সল্টলেকে তুলকালাম। পরীক্ষা ব্যবস্থায় পাশ ফেল প্রথা থাকবে, সবাই পাশ করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান। এক ঝলক দেখলে মনে হবে স্কুল পড়ুয়াদের দৌড় প্রতিযোগিতা। সল্টলেকে বাইপাসের ওপর দিয়ে দৌড়চ্ছেন একদল ছাত্রছাত্রী। এরা এবার উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারেনি। পাশ করানোর দাবিতে সোমবার শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় উচ্চ মাধ্যমিক ফেল পড়ুয়ারা। ইন্দিরা ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি বাধে। বিকাশ ভবনের দিকে যেতে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। আজকে উচ্চ মাধ্যমিকে 80,000-এরও কম ছাত্রছাত্রী ফেল করেছে, কিন্তু সেটা নিয়ে ভীষণই বিতর্ক হচ্ছে। ফলে পরীক্ষা ব্যবস্থায় কিন্তু পাশ ফেল প্রথা থাকবেই, সেখানে কিন্তু কিছু করার নেই। তবে আমি ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্যে আপনাদের এই জাস্ট আর কি টেলিভিশনের মাধ্যমে আবেদন জানাবো, তারা যদি কোনো ব্যাপারে তাদের যদি কোনো গ্রিভেন্স থাকে, আমরা 20 তারিখ মধ্যরাত থেকে পিপিআর এবং পিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ আমরা ওপেন করছি। ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। আবেদন করলে আমরা ডেফিনেটলি তাদের যে খাতাগুলো আমরা খতিয়ে দেখব, এবং তারা যদি পাশ করার মতো অবস্থায় থাকে তারা অবশ্যই পাশ করবে। উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের অবরোধ ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় কসবায়। বুঝতেই পারছে না, সবাই বুঝতে পারছে না আমাদেরকে আমরা কি করব।
সোমবার, ঘড়িতে তখন সকাল 11টা। সার দিয়ে রাস্তায় বসে পড়েন কসবা বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রীদের একাংশ। তাদের দাবি, ফেল করা 35 জন ছাত্রীকে পাশ করাতেই হবে। আগের বছর যারা পরীক্ষা দেয়নি তাদেরকে এইচএসএ পাস করেছে, এই বছর আমরা সবাই পরীক্ষা দিয়েছি, কম হোক বেশি হোক সেটা সরকারও জানে যে এই বছর মেয়েরা কিভাবে পরীক্ষা দিয়েছে, তাহলে আমাদের কিভাবে ফেলটা করানো হয়। ব্যস্ত সময়ে অবরোধের জেরে স্বাভাবিকভাবেই এলাকায় যানজট তৈরি হয়। অবরোধ তুলতে যাওয়ায় এক মহিলাকে রীতিমতো হেনস্থা করেন পড়ুয়ারা। কসবার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। মূল ইস্যু ছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল আশানুরূপ না হওয়া এবং তার থেকে অশান্তি, এবং সেটা জুড়েই কসবা এই মুহূর্তে ধুমধুমার চলছে। শুধু কলকাতায় নয়, পার্শ্ববর্তী রাজারহাট থেকে সোনারপুর একই দাবিতে চলে বিক্ষোভ, পথ অবরোধ। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বজবজ থেকে উত্তরের বনগাঁ, হালিশহর, মালদার হবিবপুর থেকে নদিয়ার তাহিরপুর, পূর্ব বর্ধমানের মেমারি, কালনা থেকে হুগলি চুঁচুড়া, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ফেল করেও পাশ করানোর দাবিতে জায়গায় জায়গায় পথ অবরোধ করেন অকৃতকার্য ছাত্রছাত্রীরা। বিক্ষোভ চলে উত্তরবঙ্গেও। শিলিগুড়ি, জলপাইগুড়িতে পথ অবরোধ করেন পড়ুয়ারা। এটাও নতুন এই রাজ্যে। এর আগে ফেল যারা করেছে তারা বিক্ষোভ দেখিয়েছে, এরকম খুব একটা দেখিনি। কিন্তু এটাও তারা ভাববে যে তারা হোম সেন্টারে পরীক্ষা দিয়েছে, হোম সেন্টারে পরীক্ষার নানা রকম সুযোগ আছে। অদ্ভুত কাণ্ড, যারা এই এত সুবিধের মধ্যে পরীক্ষা দিয়েও যারা ফেল করেছে তারা এখন প্রতিবাদ করছে। পড়ুয়াদের এই আজব দাবিতে বিস্মিত শিক্ষক মহল। এবিপি আনন্দ। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দ্বিতীয় দফায় বিকেল 4টে থেকে রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ। সকাল 11টা থেকে প্রথম দফায় 3 ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় দফায় ফের রাহুল গান্ধীর বয়ান রেকর্ড। শীঘ্রই রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হবে। কাল ফের রাহুল গান্ধীকে তলব করা হতে পারে, ইডি সূত্রে এমনই জানা যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত পি চিদম্বরম। পুলিশের ধাক্কায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পাঁজরে চোটের দাবি কংগ্রেসের। देश के पूर्व गृह मंत्री, देश के पूर्व वित्त मंत्री श्री पी चिदम्बरम जी की पसली तोड़ दी गई, उन्हें धक्के मारे गए, उनका चश्मा अखिल भारतीय कांग्रेस कमेटी के कार्यालय के बाहर जमीन पर फेंक दिया गया। क्या मोदी सरकार को ये मालूम नहीं कि देश के गृह मंत्री से कैसा व्यवहार होगा? राहुल गांधी जी को बुलाया है, इसमें हमें कोई एतराज नहीं है। वो जाएंगे, हम साथ में जाएंगे। साथ में किसी के साथ जाना तो ये तो कोई क्राइम नहीं है। ये तो कोई परमिशन नहीं है सर। परमिशन ये लोग जबरदस्ती नहीं दे रहे हैं। हम लोग काल से इससे गुहार लगाते हैं कि भाई होम सेक्रेटरी से फोन किया, कल अमित शाह जी से भी मैंने फोन किया और उनको ये गुहार लगाई कि हम लोग ये राहुल गांधी हमारा नेता है, उनको साथ हम जाना चाहते हैं, तो जवाब नहीं देते हैं। ये जबरदस्ती करने की क्या जरूरत है? आसमान टूट पड़ेगा क्या? हमारे नेता के साथ कहीं हम जाने नहीं सकते? हम क्या कोई गैर कानूनी काम करते हैं क्या? अजीब सी बात है, तानाशाही की रात चलते हैं और क्या। पर आप लोग मार्च करेंगे आज? मार्च करने के लिए तो आए हैं। मार्च देखिए, इस मार्च करने का बात नहीं है। हम लोग राहुल गांधी जाएंगे, हम एक साथ जाना चाहते हैं। इसके मार्च करने के कोई सवाल नहीं है, या कोई दंगा फसाद करने के हमारा कोई मंसूबे नहीं है। वो बीजेपी के होते हैं, हमारे नहीं होते ऐसा। हम हर वक्त शांतिपूर्ण तरीके से आंदोलन करने में हम भरोसा रखते हैं, करते भी है। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা হাতিয়ার। বিরোধী নেতাদের বিরুদ্ধেই ওরা সেটা ব্যবহার করে। আমাদের দলের নেতাদের বিরুদ্ধেও করেছে, এখন রাহুলের বিরুদ্ধেও করেছে। আমরা জানি না যে ওদের ইডির যে চার্জ তাতে কতটা সারবত্তা আছে, তবে সন্দেহ আছে যে এতে সত্যি সারবত্তা আছে কিনা। সুতরাং কংগ্রেস তাদের মতো করে প্রতিবাদ করছে, ঠিকই আছে। এটা লজ্জাজনক। ভারতবর্ষের ইতিহাসে সিবিআই ইডিকে এইভাবে ব্যবহার কোনোদিন করা হয়নি। ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে ওনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, তো তাকে রাজনীতিকরণ না করে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের সামনাসামনি হওয়া উচিত। আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের সামাজিক জীবনে থাকতে হয়, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই বিরুদ্ধে কোনো না কোনো ধরনের কেস হয়, কোনোটা রাজনৈতিক কোনোটা অরাজনৈতিক। ওনারা যদি ভুল করে সেই ধরনের কোনো কাজ করে থাকেন, যে অভিযোগগুলো উঠে আসছে সেই অভিযোগগুলোর বিরুদ্ধে ওনাদের আইনের সামনাসামনি হওয়া উচিত। অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির খবর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা, জানালো আবহাওয়া দফতর। আগামী 5 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
গত 4 জুন নির্ধারিত সময়ের 4 দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা, কিন্তু স্বস্তির খবর মিলছিল না দক্ষিণে। উত্তরে যেখানে স্বস্তির বৃষ্টি, দক্ষিণে সেখানে প্যাচে গরম। এরই মধ্যে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। যেহেতু উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং হবেও, দক্ষিণবঙ্গে যেটা আশা করছি আমরা যে বর্ষা ঢোকার সম্ভাব্য 16 তারিখ, সেটাও কিন্তু একটু দুর্বল হয়ে ঢুকবে আর কি। পরবর্তী ক্ষেত্রে সেটা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বালুরঘাট পেরিয়ে মালদার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মালদা পেরোলেই দক্ষিণে ঢুকবে বর্ষা। দক্ষিণবঙ্গে নর্মালি ঢোকে 7 তারিখ, আমাদের এখানে ঢোকে 11 তারিখ। সেটা আজকে আমরা দেখছি লেট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 5 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে। সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আলিপুর চিড়িয়াখানায় এনক্লোজার টপকে বেরিয়ে এলো শিম্পাঞ্জি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত দর্শকদের চিড়িয়াখানা থেকে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা। কিছুক্ষণ পর ফের খাঁচায় ফেরানো হয় শিম্পাঞ্জিটিকে। খাঁচার ভেতরে খালে জল খেতে এগিয়ে আসছে শিম্পাঞ্জি। এই ছবি যখন তোলা তখনও কেউ আঁচ করতে পারেনি, একটু পরেই এমন হুলস্থুল কাণ্ড বাঁধাবে সে। আলিপুর চিড়িয়াখানায় এনক্লোজার টপকে বেরিয়ে এলো শিম্পাঞ্জি। বিদ্যুতের তার পেরিয়ে সোজা খাঁচার বাইরে। চিড়িয়াখানা সূত্রে খবর, সোমবার সকাল 10টা 10 নাগাদ একটি ছোট শিম্পাঞ্জি ঘেরাও টপকে বেরিয়ে আসে। আমরা রয়েছি ঠিক সেই জায়গায় যেখান থেকে সেই শিম্পাঞ্জিটি বেরিয়ে যায়। সকাল 10টা 10 নাগাদ সেই বুড়ি নামের 9 বছর বয়সী শিম্পাঞ্জিটি প্রথমে এই জায়গায় আসে, যেখানে কংক্রিট করা রয়েছে, সেখানে এসে সে বসে। পরবর্তী ক্ষেত্রে এখান থেকে সে জল পান করে এবং তারপরেই কিন্তু আচমকায় সেই জল পেরিয়ে এখানে যে বিদ্যুতের তার রয়েছে, সৌর বিদ্যুতের তার, সেই সৌর বিদ্যুতের তার পেরিয়েই কিন্তু সে ওপরে লাফিয়ে উঠে পড়ে। লাফিয়ে উঠে পড়ার পর কিন্তু সরাসরি সে একেবারে সামনের যে বাগান রয়েছে সেই বাগানে প্রবেশ করে। আচমকা শিম্পাঞ্জিটিকে খাঁচার বাইরে বেরিয়ে আসতে দেখে রীতিমতো ভয় পেয়ে যান দর্শকরা। পরিস্থিতি বেগতিক দেখে দর্শকদের চিড়িয়াখানা থেকে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা। আমি দেখলাম ওইখান থেকে আসলো, এসে তারপর জলে নামলো, নামার পর ওই তারটা ধরলো, তারটা থেকে ধরে বেরিয়ে পড়লো। হ্যাঁ, শিম্পাঞ্জিটা বেরিয়ে চলে গেছে। তারপর ওনারা বলে এখান থেকে বেরিয়ে যান, রিস্ক আছে। 10 মিনিট বাইরে ছোটাছুটির পর চিড়িয়াখানার এক কর্মীর তত্ত্বাবধানে খাঁচায় ফেরানো হয় শিম্পাঞ্জিটিকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রথম থেকে 5-6 বছর থেকে 3টে বাচ্চা শিম্পাঞ্জি ছিল, তো ওদের সঙ্গে কিপার খুব অ্যাডজাস্টমেন্ট আছে। তো আজকে ওই কিপার সামনে দাঁড়িয়ে ছিল 2-3 জন, তো 3টে ছাড়া ছিল। তার ভিতরে একটা যেটা ফিমেল আছে, ও কী করে জল টপকে ও কিপার কাছে চলে আসে। বিএসকে সরিয়ে দেওয়ার পর ও কিপারের হাত ধরে আবার ঢুকে গেছে। কোনো ঘুম পানির ওষুধ লাগেনি, ও তো ডোমেস্টিকের মতো হয়ে আছে, ও তো কিপারের হাত ধরে ঘুরে বেড়ায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বর্তমানে এখানে 4টি শিম্পাঞ্জি রয়েছে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।